সো আমরা আফ্রিকা মহাদেশের পরবর্তী পার্টে চলে যাই, দেখি কি আছে। আফ্রিকা মহাদেশের আয়তনে এতক্ষণ বৃহত্তম পড়ছে, এবার একটু ক্ষুদ্রতম দেখি। আয়তনে ক্ষুদ্রতম দেশ হচ্ছে সিসিলিস। জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ হচ্ছে সিসিলিস। জনসংখ্যা এবং আয়তন দুইটার ক্ষেত্রেই হবে সিসিলিস। উচ্চতম বিন্দু মানে সবচেয়ে উঁচু বিন্দু কিলিমানজেরো। কিলিমানজেরো এটা হচ্ছে সব থেকে উঁচু বিন্দু, উঁচুর দিকে সব থেকে উঁচু বিন্দু। আর গভীরতম বিন্দু মানে সব থেকে নিচু বিন্দু যদি বলে সেটা হচ্ছে লেক আসাই। লেক আসাই হচ্ছে সব থেকে নিচু বিন্দু, মানে নিচের দিকে সব থেকে নিচু বিন্দু হচ্ছে লেক আসাই। গভীরতম হ্রদের নাম হচ্ছে ট্যাঙ্গানিকা। ট্যাঙ্গানিকাকে বলা হয় গভীরতম হ্রদ। এরপরে যদি বলি দীর্ঘতম নদী, দীর্ঘতম নদী হচ্ছে মিশরের নীল নদ। এটা খুবই জনপ্রিয় একটা নদ। এইটাকে বলা হয়, নদী বলা যাবে না, নদ, নীল নদ, এটা মনে রাখতে হবে। নীল নদ কোথায় অবস্থিত? এটা এটা কিন্তু বেসিক্যালি হচ্ছে মিশর। মিশরও কিন্তু হচ্ছে আফ্রিকার একটা দেশ। সো মিশরে অবস্থিত, মিশরের নীল নদ, যেখানে আমাদের ইসলাম ধর্ম মতে আমরা কিন্তু মোটামুটি জানি যে নমরুদ ফেরাউনকে ওইখানে আছে ডুবাই মারা হয়েছিল। সো সেই নীল নদ হচ্ছে মিশরে নীল নদ, এটা দীর্ঘতম নদী। এখন আমরা আফ্রিকা মহাদেশের কিছু পরিচিতি সম্পর্কে একটু জেনে নিই। সেটা হচ্ছে আফ্রিকা মহাদেশের বৃহত্তম চিড়িয়াখানা বলা হয়। আফ্রিকা মহাদেশ বৃহদাকার চিড়িয়াখানা বলে পরিচিত, অর্থাৎ এখানকারকে বলা হয় বৃহদাকার চিড়িয়াখানা। এখানে এত পরিমাণে আছে বিভিন্ন ধরনের হিংসাত্মক প্রাণী বা পশু পাওয়া যায় যেগুলো আসলে বলার বাইরে। প্রচুর পরিমাণে বন জঙ্গলে ঢাকা, এবং এখানে কিন্তু এমনও মানুষ পাওয়া যায় যারা এখনো পর্যন্ত সভ্যতার ছায়া বা এখনো পর্যন্ত যে আমরা যে ডিজিটাল মানুষ হতে যাচ্ছি কিন্তু মনুষ্যত্বের যে ছায়া সেটা এখনো পর্যন্ত তারা পায় নাই। এখনো পর্যন্ত সেই আদিম যুগের মানুষদেরও সন্ধান এখানে পাওয়া যায়। এই জন্য আফ্রিকাকে বলা হয় বৃহদাকার চিড়িয়াখানা। প্রাচীনকালে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো, এটাকে বলা হতো অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। ইউরোপ থেকে পৃথক করেছে, মানে আফ্রিকাকে ইউরোপ থেকে পৃথক করেছে যে সাগর, তার নাম হচ্ছে ভূমধ্য সাগর। এই ভূমধ্য সাগর ইউরোপ আর আফ্রিকা দুই দেশকে পৃথক করে দিছে। এশিয়া থেকে পৃথক করেছে হচ্ছে লোহিত সাগর, অর্থাৎ আফ্রিকা মহাদেশের এক পাশে রয়েছে লোহিত সাগর যেদিকে আছে এশিয়া অবস্থিত, আর একদিকে রয়েছে হচ্ছে ভূমধ্য সাগর। এটা দিয়ে হচ্ছে একদিকে আছে ভূমধ্য সাগর দিয়ে আছে ইউরোপ থেকে পৃথক করেছে ইউরোপ, আর এদিকে আছে এশিয়া থেকে পৃথক করেছে। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকান দেশের নাম হচ্ছে সেনেগাল। দেশটার নাম হচ্ছে সেনেগাল, যে দেশটা সর্বপ্রথম বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল। সেনেগাল নামটা মনে রাখতে হবে, এটা কিন্তু পরীক্ষা আসে। এরপরে আমাদের ইনফরমেশন গুলোর মধ্যে রয়েছে বৃহত্তম দ্বীপ মাদাসকার এবং সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হচ্ছে কিলিমাঞ্জারো। উত্তরা অন্তরীপ ও সাহারা মরুভূমি এখানে অবস্থিত। উত্তরা অন্তরীপ, উত্তমাশা অন্তরীপ এবং সাহারা মরুভূমি দুইটাই অবস্থিত হচ্ছে আফ্রিকাতে। পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে, পৃথিবীর দীর্ঘতম নদী, নট অনলি ফর দিস মহাদেশ, মানে শুধুমাত্র আফ্রিকা না, পৃথিবীর দীর্ঘতম নদী যদি বলে সেটার নাম হচ্ছে নীল নদ। এটা হচ্ছে পৃথিবীর, এশিয়ার হইতে পারে, আমেরিকা হইতে পারে, এখানে আমরা নদী পড়ছি যে দীর্ঘতম অমুকতম, কিন্তু পৃথিবীর যদি বলে সারা পৃথিবীর, সেক্ষেত্রে কিন্তু হবে মিশরের নীল নদ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদী। ওকে, এরপরে দেখি কি আছে। এখন আমরা একটু পড়বো আছে হর্ন অফ আফ্রিকা। হর্ন অফ আফ্রিকা বলা হয় চারটি দেশকে বলা আছে হর্ন অফ আফ্রিকা। কোন কোন দেশগুলোকে বলা একটু দেখি। সর্বপ্রথম হচ্ছে ইরিত্রিয়া, ইথিওপিয়া, জিবুতি এবং সোমালিয়া। এই চারটা দেশকে বলা হয় হর্ন অফ আফ্রিকা। এর মধ্যে সোমালিয়া তো আমরা জানি সব থেকে দরিদ্র দেশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সোমালিয়া। আফ্রিকাতে কিন্তু প্রচুর দরিদ্রপূর্ণ একটা দেশ এবং এখানে অনাহারে কিন্তু মানুষ মরে। তো হর্ন অফ আফ্রিকা বলা হয় চারটি দেশকে, ইরিত্রিয়া, ইথিওপিয়া, জিবুতি এবং সোমালিয়া। এই চারটা দেশকে বলা হয় হর্ন অফ আফ্রিকা। দেশগুলোর নাম একটু মনে রাখবেন, কারণ পরীক্ষা দিবে নিচের কোন দেশকে বলা হয় হর্ন অফ আফ্রিকা। তো তখন দেখছে যে সোমালিয়া দেওয়া রয়েছে, ইয়েমেন দেওয়া রয়েছে, তারপরে দেওয়া রয়েছে কোস্টারিকা, তারপর দেওয়া রয়েছে দক্ষিণ আফ্রিকা। সো আপনি তখন উত্তর দিবেন, ভাই উত্তর হবে সোমালিয়া। ওকে, পরে দেখি কি আছে। আফ্রিকা মহাদেশে কিছু রাজনৈতিক ইতিহাস সম্পর্কে আমরা জানবো। তো সর্বপ্রথম আছে সিয়েরা লিওনটা একটু আমরা পড়ে ফেলি। সিয়েরা লিওন, তো সিয়েরা লিওন এর রাজধানীর নাম হচ্ছে ফ্রিটাউন। ফ্রিটাউন বলা হয়ে থাকে সিয়েরা লিওনের রাজধানী। আর বাংলা ভাষার যেটা আছে সেটা বাংলাদেশ বাইরে সিয়েরা লিওনের কিন্তু দ্বিতীয় রাষ্ট্রভাষার স্বীকৃতি পেয়েছে বাংলা। সিয়েরা লিওনের দ্বিতীয় রাষ্ট্রভাষার স্বীকৃতি পেয়েছে কোনটা? বাংলা। একটি রাস্তার নামকরণ করেছে
নামকরণ করেছে বাংলাদেশ। সিয়েরা লিওনে একটা রাস্তা আছে যার নামকরণ করা হয়েছে কি বাংলাদেশ নামে। সো এটা মনে রাখতে হবে যে পৃথিবীর দ্বিতীয় রাষ্ট্রভাষা বাংলা কোন দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা? সিয়েরা লিওনের। একটা রাস্তার নামকরণ করা হয়েছে বাংলাদেশ, সেই দেশটা কোথায়? সিয়েরা লিওনের একটা রাস্তার নাম করা হয়েছে বাংলাদেশ। এই পয়েন্ট দুইটা কিন্তু খুব সুন্দর করে মনে রাখবেন। এখন আমরা পড়বো হচ্ছে আফ্রিকার সব থেকে গুরুত্বপূর্ণ একটা দেশ, সেটার নাম হচ্ছে মিশর। মিশর সম্পর্কে আমরা এখন একটু জানবো। পিরামিড হলো প্রাচীন মিশরের ফারাও সম্রাটদের সমাধিতে পাথরের নির্মিত বিশালাকার স্মৃতিসৌধ, অর্থাৎ যে পিরামিডের শহর বলা হয়, পিরামিডের দেশ বলা হয় মিশরকে। এই পিরামিড ছিল হচ্ছে মিশরের ফারাও সম্রাটদের, ফারাও এই যে সম্রাট ছিল, ফারাও যে সম্রাটরা ছিল তাদেরকে দিয়ে তৈরি করা আসলে পাথরের স্মৃতিস্তম্ভ। পাথরের স্মৃতিস্তম্ভ এটি পৃথিবীর সপ্তাচার্যের একটি, পৃথিবীর সপ্তাচার্যের একটি বলা হয় মিশরের পিরামিডকে। এইগুলা হচ্ছে মিশরের যে ফারাও সম্রাট ছিল তাদের স্মৃতিস্তম্ভ। আমরা এখন যে স্তম্ভ তৈরি করি ঠিক তেমনি আগে প্রাচীনকালে এইভাবে স্তম্ভ তৈরি করত, তারা তাদের স্তম্ভ তৈরি করছিল। কারা? ফারাও সম্রাটরা। প্রায় 5000 বছর পূর্বে নীল নদকে কেন্দ্র করে কৃষিকাজের সূচনা হয়ে গেছিল মিশরে। ইতিহাসের জনক হচ্ছে হেরোডোটাস মিশরকে নীল নদের দান বলে আখ্যায়িত করেছেন। পৃথিবীর যে জনক বা ইতিহাসের যে জনক বলা হয়, ইতিহাসের জনক, সেই ব্যক্তিটার নাম আমরা এখানে পেয়ে গেলাম হেরোডোটাস। নামটা মাথার মধ্যে গেঁথে ফেলতে হবে, পরীক্ষা আসতে পারে ইতিহাসের জনককে। ইতিহাসের জনক হচ্ছে হেরোডোটাস। হেরোডোটাসের জনক বা হেরোডোটাস পৃথিবীর যে ইতিহাসের জনক, ইতিহাসের জনক হেরোডোটাস মিশরকে নীল নদের দান বলে আখ্যায়িত করেছেন। নীল নদ মিশরে যা 11টি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। নীল নদ 11টি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। কয়টি দেশের উপর দিয়ে গেছে এটা মনে রাখতে হবে। নীল নদ 11টি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। মিশর থেকে কিন্তু এই ইনফরমেশন গুলো মনে রাখতে হবে। মিশর হচ্ছে নীল নদ অবস্থিত। নীল নদ হচ্ছে পৃথিবীর সব থেকে বড় নদী। নীল নদ 11টি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। মিশর হচ্ছে পিরামিডের দেশ বলা হয়। পিরামিড মূলত হচ্ছে একটা স্মৃতিস্তম্ভ, যেটা হচ্ছে ফারাও সম্রাটদের সমাধি, মানে সমাধিতে পাথর দিয়ে আখ্যায়িত করা হতো আর কি। ওকে, এরপরে যেটা পড়তে হবে দক্ষিণ আফ্রিকা, সব থেকে পাওয়ারফুল দেশ। আফ্রিকার সব থেকে পাওয়ারফুল দেশ দক্ষিণ আফ্রিকা। তো আফ্রিকা মহাদেশের সবচেয়ে ধনী দেশ বলা হচ্ছে দক্ষিণ আফ্রিকাকে। এদের ধন সম্পদ অনেক বেশি। পৃথিবীর সবচেয়ে বড় স্বর্ণের খনি মানে স্বর্ণের খনি এটা হচ্ছে জোহান্সবার্গ, ও হীরক খনি কিম্বালি। এই দুইটা জিনিসই অবস্থিত হচ্ছে দক্ষিণ আফ্রিকায়, অর্থাৎ একদিকে সোনাও আছে আর একদিকে হীরাও আছে। দুইটা জিনিসই অবস্থিত দক্ষিণ আফ্রিকায়। উত্তমাশা অন্তরীপ দক্ষিণ আফ্রিকায় অবস্থিত। উত্তমাশা অন্তরীপ এটা দক্ষিণ আফ্রিকায় অবস্থিত। একে ছিদ্রায়িত রাষ্ট্র বলা হয়। দুটি রাষ্ট্র, লেসোথো আর আছে সোয়াজিল্যান্ড। লেসোথো আর সোয়াজিল্যান্ড এই দুইটা দেশ হচ্ছে দক্ষিণ আফ্রিকার একেবারে মাঝ দিয়ে অবস্থিত বা ভিতরের দিকে অবস্থিত। দক্ষিণ আফ্রিকার যে সীমানা আছে এই সীমানার হয়তো এইখানে আছে সোয়াজিল্যান্ড, এইখানে আছে লেসোথো অবস্থিত। তো যেহেতু হচ্ছে দক্ষিণ আফ্রিকার ভিতরে অবস্থিত, এই পাশে দক্ষিণ আফ্রিকা ওই পাশে দক্ষিণ আফ্রিকা, যার কারণে দক্ষিণ আফ্রিকাকে বলা হয় ছিদ্রায়িত রাষ্ট্র। আর ইউরোপের ছিদ্রায়িত রাষ্ট্র বলা হয়, ইউরোপে আরেকটা ছিদ্রায়িত রাষ্ট্র আছে, নাম হচ্ছে তার ইতালি। কারণ ইতালির ভিতরেও দুইটা দেশ আছে, একটা হচ্ছে ভ্যাটিকান সিটি আর একটা হচ্ছে সান মেরিনো। আমরা সবাই জানি এই দুইটা দেশ হচ্ছে ইতালির ভিতরে অবস্থিত। দক্ষিণ আফ্রিকাকে বলা হয় রেইনবো নেশন, এটা মনে রাখতে হবে। রেইনবো নেশন বলা হয় দক্ষিণ আফ্রিকাকে। এই পয়েন্টটা আইডেন্টিফাই করে রাখেন, এটা পরীক্ষায় কিন্তু আসতে পারে। সো রেইনবো নেশন বলা হয় দক্ষিণ আফ্রিকাকে। এখন দক্ষিণ আফ্রিকার একটা অবিসংবাদী নেতা আছে, আমরা পড়ে ফেলছি অলরেডি, আমরা জানি নাম তার নেলসন ম্যান্ডেলা। বা এটা মনে রাখতে হবে নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা হচ্ছে বর্ণবাদ বিরোধী অবিসংবাদী নেতা হচ্ছে নেলসন ম্যান্ডেলা। 1918 সালে দক্ষিণ আফ্রিকার ট্রান্সকেই শহরের আমতাতা নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেন। এত জন্মগ্রহণ লাগবে না, কোন স্থানে? 1918 সালে তিনি জন্মগ্রহণ করেন। বর্ণবাদ বিরোধী অবিসংবাদী নেতা হচ্ছে নেলসন ম্যান্ডেলা, জন্মগ্রহণ হচ্ছে 1918 সালে। এই পয়েন্টটাই শুধু মনে রাখবেন। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের প্রধান ও নোবেল বিজয়ী নেতা নেলসন ম্যান্ডেলা দীর্ঘ 27 বছর কারাভোগ করেছেন। 27 বছর তিনি কারাগারে ছিলেন, এই পয়েন্টটাও মনে রাখতে হবে। তাহলে নেলসন ম্যান্ডেলা ছিল হচ্ছে বর্ণবাদ বিরোধী অবিসংবাদী নেতা। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1918 সালে। তিনি 27 বছর কারাভোগ করেছিলেন। তিনি 1994 সালের 10 মে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন।
1999 সালে তিনি শেষে রাষ্ট্রপ্রধানের পদ থেকে অবসর নেন। 2013 সালের 5 ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। এই সালটা মনে রাখতে হবে। নেলসন ম্যান্ডেলার মৃত্যু হচ্ছে 2013 সালের 5 ডিসেম্বর। আর তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন 1994 সালে। তো মোটামুটি তিনি কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছিলেন। তারপরে সেখান থেকে তিনি বের হয়ে আসেন, আসার পর তিনি প্রেসিডেন্ট নির্বাচন করে জয়ী হন। আর 2013 সালে তিনি মারা যান। ওকে, এরপরে যে দেশটার নাম বলতে হবে সেটা হচ্ছে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের পূর্ণ নাম মানে পূর্ব নাম, আগে যে নামে ডাকা হতো সেটা হচ্ছে দক্ষিণ রোডেশিয়া। পূর্ব নাম ছিল হচ্ছে দক্ষিণ রোডেশিয়া। রাজধানী হচ্ছে হারারে। আর হারারের পূর্ব নাম হারারে, এই যে শহর, এই শহরটার পূর্ব নাম ছিল হচ্ছে সলসবেরি, যাকে বলা হয় সিটি অফ ফ্লাওয়ারিং ট্রিজ। ফ্লাওয়ারিং ট্রিজ অর্থাৎ ফুলের শহর, ফুলের শহর, সিটি অফ ফ্লাওয়ারিং ট্রিজ। মিলিয়ন ডলার নোট ব্যবহার করে, মানে তুমি যদি আপনারা যদি জিম্বাবুয়েতে যান, জিম্বাবুয়েতে আসলে এত পরিমাণে আসলে টাকার এতটা অবমূল্যায়ন, এখানে মিলিয়ন ডলার, মিলিয়ন ডলারের মানে নোট ব্যবহার করে, মানে এত টাকার ওখানে আসলে সমস্যা। একটা বস্তা নিয়ে আপনি টাকা নিয়ে বাজারে যাবেন, একটা থোলা এরকম ঝুলাইতে ঝুলাইতে আসবেন যে ভাই বাজার করে নিয়ে আসছি, মানে বস্তাতে করে টাকা নিয়ে যাইতে হয় আর থলেতে করে বাজার আনতে হয়, বিষয়টা হচ্ছে এমন। তো 1980 সালে ব্রিটিশ শাসন থেকে জিম্বাবুয়ে মুক্তি লাভ করে, অর্থাৎ ব্রিটিশ থেকে জিম্বাবুয়ে যে স্বাধীনতা লাভ করছে সেটাও ব্রিটিশ থেকে। আফ্রিকার যে দেশগুলা, এখানে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ পাওয়া যায়। যেমন স্বর্ণ, রৌপ্য, হীরা, এগুলো পাওয়া যায়, যার কারণে আফ্রিকাকে পুরোটাই ম্যাক্সিমামের ক্ষেত্রে ফ্রান্স এবং কিছু ক্ষেত্রে আছে ব্রিটেন, এই সব দেশের অধীনে ছিল। ব্রিটিশ এই দুইটা দেশের অধীনে ছিল। আবার পর্তুগালও আছে, পর্তুগালের অধীনে ছিল। তো এই সব দেশগুলোর কারণে মানে এখনো পর্যন্ত ওই দেশে ব্রিটিশ, ফ্রান্স, পর্তুগাল এদের একটা মানে এখনো পর্যন্ত আসলে মানে অধিকার মানে এখনো পর্যন্ত জারি আছে। ইনফ্যাক্ট এখনো পর্যন্ত যে খনিজ সম্পদগুলো আছে সেগুলা নিয়ন্ত্রণ করে থাকে এই সকল দেশগুলা। এরপরে আছে কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী, এখন আমরা একটু আলোচনা করি। আফ্রিকা মহাদেশের সবচেয়ে সম্পদশালী দেশ বা ধনী দেশের নাম হচ্ছে দক্ষিণ আফ্রিকা। নেলসন ম্যান্ডেলা কারাদণ্ড দেওয়া হয়েছিল। নেলসন ম্যান্ডেলাকে কারাদণ্ড দেওয়া হয় 1964 সালে। এই সালটা মনে রাখতে হবে যে 1964 সালে তাকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়। নেলসন ম্যান্ডেলাকে যাবজ্জীবন দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে 27 বছর দেওয়া হয়েছে। 27 বছর তিনি কারাদণ্ড পাইছিলেন। বিশ্ব জনমতের চাপে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী সরকার কৃষ্ণাঙ্গ নেতা নেলসন ম্যান্ডেলাকে মুক্তি দিতে বাধ্য হয়। 1990 সালে তাকে মুক্তি দিতে বাধ্য হয়। তিনি বর্ণবাদের জন্য, তিনিও কালো ছিলেন। আফ্রিকায় কিন্তু একসময় আসলে শ্বেতাঙ্গরা মাত্র 10% যদি ধরি শ্বেতাঙ্গ, বাকি 90% আছে কৃষ্ণাঙ্গ আফ্রিকায়। তো এই শ্বেতাঙ্গ এই 10%-এর কাছেই আফ্রিকার মোটামুটি 90% সম্পদ কেন্দ্রীভূত, বাকি 10% সম্পদ কৃষ্ণাঙ্গদের কাছে আছে। তো আফ্রিকা একসময় শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদের একেবারে কৃতদাসের মতো, পশুর মতো আচরণ করত। তো বর্তমানে এই জায়গা থেকে বের হয়ে আছে। এখন কিন্তু কৃষ্ণাঙ্গরা এমন একটা সিস্টেম করে ফেলছে যে ওইখানে কোটাই আছে যে কৃষ্ণাঙ্গ রাখতে হবে। আফ্রিকার দেশের যে খেলাধুলা, সেখানে মোটামুটি এখন কিন্তু কৃষ্ণাঙ্গ রাখাটা বাধ্যতামূলক, সে খারাপ খেললেও তাকেই রাখতে হবে, এরকম কোটা করে ফেলছে। তারপরে এখনো পর্যন্ত সম্পদ যেহেতু শ্বেতাঙ্গদের কাছে কেন্দ্রীভূত থাকার কারণে এখনো পর্যন্ত না খেয়ে মরার মতো অবস্থা হয় কৃষ্ণাঙ্গদের। ইনফ্যাক্ট ফসল কেটে নিয়ে যাওয়ার পর যে মূল থাকে, সেই মূলগুলা কুড়াই কৃষ্ণাঙ্গরা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে। তো এরপরে যে পয়েন্টটা পড়তে হবে সেটা হচ্ছে নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে 1994 সালে। পৃথিবীর বিখ্যাত স্বর্ণখনি জোহান্সবার্গে অবস্থিত দক্ষিণ আফ্রিকায়। পৃথিবীর বিখ্যাত হীরাখনি কিম্বলি, এটাও অবস্থিত দক্ষিণ আফ্রিকায়। পৃথিবীর সর্বাপেক্ষা খর্বাকৃতির মানে হচ্ছে ছোট জাতি পিগমি সবচেয়ে খর্বাকৃতির যে আদিবাসী বলা হয় সেটা হচ্ছে পিগমি। তাদেরও আদিবাস হচ্ছে দক্ষিণ আফ্রিকার কঙ্গোতে। এই কঙ্গোতে তাদের বসবাস। পিগমি জাতির বসবাস তাহলে কোথায়? কঙ্গোতে বসবাস, এটা মনে রাখতে হবে। কঙ্গোতে পিগমি জাতির আদিবাসীদের যে মানে অবস্থান। কৃষ্ণ আফ্রিকার প্রাচীনতম দেশ, সবচাইতে প্রাচীনতম দেশ হচ্ছে ইথিওপিয়া। আগের নাম ছিল আবিসিনিয়া। ইথিওপিয়ার আগের নাম হচ্ছে আবিসিনিয়া। হর্নস অফ আফ্রিকা নামে পরিচিত ইথিওপিয়া। পার্ল অফ আফ্রিকা নামে পরিচিত উগান্ডা। খুবই গুরুত্বপূর্ণ। পূর্বে গোল্ড কোল্ট নামে পরিচিত ছিল ঘানা। ঘানা। উত্তর মধ্য আফ্রিকার স্থলবেষ্টিত দেশ হচ্ছে চাদ
প্রজাতন্ত্র। জাম্বিয়ার পূর্বতম নাম ছিলেন রোডেশিয়া, এটা ছিল হচ্ছে জাম্বিয়ার পূর্বতম নাম। আর দক্ষিণ রোডেশিয়া হচ্ছে জিম্বাবুয়ের পূর্বতম নাম। আর জাম্বিয়ার পূর্বতম নাম হচ্ছে রোডেশিয়া, পয়েন্টটা মনে রাখতে হবে। এরপরে দেখি জিম্বাবুয়ের সাবেক নাম হচ্ছে দক্ষিণ রোডেশিয়া, অলরেডি পড়াই ফেলছি। সিটি অফ ফ্লাওয়ারিং ট্রিজ বলা হয়েছে হারারেকে, হারারে যেটা হচ্ছে জিম্বাবুয়ের রাজধানী। কৃষ্ণ আফ্রিকার সবচাইতে জনবহুল দেশ হচ্ছে নাইজেরিয়া। মিশরের সভ্যতা 7,000-এরও বেশি পুরানো, মিশরের যে সভ্যতা আছে। সুয়েজ খাল অবস্থিত হচ্ছে মিশরে। হাজার পাহাড়ের দেশ বলা হয় রুয়ান্ডাকে, হাজার পাহাড়ের দেশ। হাজার দেশ হচ্ছে যেমন ফিনল্যান্ড, হাজার পাহাড়ের দেশ বলা হয় রুয়ান্ডাকে, এটা মনে রাখতে হবে। বাংলা ভাষাকে অন্যতম ভাষা বা দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে কোন দেশ? সিয়েরা লিওন। সিয়েরা লিওনের একটি রাস্তার নামকরণ করা হয়েছে বাংলাদেশের নাম অনুযায়ী। আফ্রিকার বৃহত্তম দেশ হচ্ছে আলজেরিয়া। শ্বেত নীল নদ প্রবাহিত হয় সুদানের মাঝখান দিয়ে। শ্বেত নীল নদ এটা প্রবাহিত হয়েছে সুদানের মাঝখান দিয়ে। সুদান আবার কিন্তু দুইটা ভাগে বিভক্ত হয়েছিল, ওই একটা নাম হচ্ছে সুদান যেটা এখনো দরিদ্রই থেকে গেছে, আর একটা নাম হচ্ছে দক্ষিণ সুদান, এটা একটু সমৃদ্ধশালী। দক্ষিণ সুদান এটা হচ্ছে জাতিসংঘের সর্বশেষ সদস্য রাষ্ট্র হচ্ছে দক্ষিণ সুদান, যেটা হচ্ছে জাতিসংঘের সর্বশেষ সদস্য রাষ্ট্র, এটা মনে রাখতে হবে। এখন আমরা আসলে কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। এতক্ষণ ধরে যে মহাদেশগুলো পড়লাম, 6টা মহাদেশ পড়ছি, তো এখন আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। দেখি আমরা সেই এমসিকিউ গুলো আসলে পারি কিনা, আমরা একটু আলোচনা করে দেখি কি পারি কিনা। তো তাহারির স্কোয়ার কোথায় অবস্থিত? এটা রয়েছে সিওল, আম্মান, তেহরান, কায়রো। তো এটা আসলে কিভাবে আমরা উত্তর করব? তাহারির স্কোয়ার গুলো আমরা যখন পড়বো তখন আরো ভালো বুঝতে পারবো। তো তেহরান আছে, আম্মান আছে, সিওল আছে এবং কায়রো আছে। উত্তর হবে হচ্ছে কায়রো। হারারের পুরাতন নাম কি? হারারের পুরাতন নাম হচ্ছে সলসবেরি, এটা মনে রাখতে হবে। হারারের পুরাতন নাম হচ্ছে সলসবেরি, এই পয়েন্টটা মনে রাখতে হবে। মেক্সিকো যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখার নাম কি? সনোরো লাইন, ম্যাকনামারা লাইন, ডুরান্ড লাইন, হিন্ডারবার্গ লাইন। ম্যাকনামারা লাইন হবে। ওকে, আমরা জাস্ট পয়েন্টগুলো একটু পড়ে যাচ্ছি। যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অফ লিবার্টি কোন দেশ উপহার দেন? এটা দিছিল হচ্ছে ফ্রান্স। আফ্রিকা মহাদেশের মানচিত্র হর্স অফ আফ্রিকাতে কোন দেশকে অবস্থিত? হর্নস অফ আফ্রিকা, এইখানে আমি কিন্তু আগেই পড়াই নিয়ে আসছি হর্নস অফ আফ্রিকা। এখানে আমরা যদি দেখি হর্নস অফ আফ্রিকা কোন দেশকে বলা হয়, আমরা দেখে আসি। হর্নস অফ আফ্রিকা বলা হয় ইথিওপিয়াকে। তো হর্নস অফ আফ্রিকা যেহেতু ইথিওপিয়া, তো সেই জন্য ওইটাও হবে হচ্ছে ইথিওপিয়া। হর্নস অফ আফ্রিকা কি? ইথিওপিয়া। সুয়েজ কাল কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে? সুয়েজ কাল সংযুক্ত করেছে ভূমধ্যসাগর এবং আরব সাগরকে। এরপর দেখি ফিনল্যান্ড কোন মহাদেশে অবস্থিত? ফিনল্যান্ড তো অবশ্যই ইউরোপে অবস্থিত। বেনিতো মুসোলিনি কোন দেশের নেতা ছিলেন? বেনিতো মুসোলিনি ছিলেন হচ্ছে ইতালির নেতা। বুখারেস্ট কোথায় অবস্থিত? বুখারেস্ট হচ্ছে বুদাপেস্ট, এটা মূলত বেসিক্যালি হচ্ছে হাঙ্গেরির হচ্ছে রাজধানী, সো এটা মনে রাখতে হবে। নিউজিল্যান্ডের আদিবাসীদের কি নামে ডাকা হয়? নিউজিল্যান্ডের আদিবাসীদের বলা হয় রেড ইন্ডিয়ান, নাকি হচ্ছে মাউরি, মাউরি নামে ডাকা হয়, এটা মনে রাখতে হবে, মাউরি। কোন দেশকে হাজার রাতের দেশ বলা হয়? এটা হবে হচ্ছে ফিনল্যান্ড, এটা হবে হচ্ছে ফিনল্যান্ড। হেলসিঙ্কি কোন দেশের রাজধানী? হেলসিঙ্কি কোন দেশের রাজধানী? এটা আমরা অলরেডি পড়ে আসছি, এটা হবে হচ্ছে নরওয়ে। নরওয়ের রাজধানী হচ্ছে হেলসিঙ্কলি, ও না নরওয়ে না, এটা হবে হচ্ছে ফিনল্যান্ড। ফিনল্যান্ডের রাজধানী হচ্ছে হেলসিঙ্কলি, এটা মনে রাখতে হবে। এরপরে যাই, সেটা হচ্ছে কে লৌহ মানবী নামে পরিচিত? মার্গারেট থ্যাচার। ট্রাফালগার স্কোয়ার কোন শহরে অবস্থিত? ট্রাফালগার স্কোয়ার এটা অবস্থিত হচ্ছে লন্ডনে। কোথায় অবস্থিত? লন্ডনে। কোনটি চির শান্তির শহর নামে পরিচিত? চির শান্তির শহর বলা হয় ভেনিসকে। চির শান্তির শহর বলা হয় কোনটিকে তাইলে? ভেনিসকে। সো এই পয়েন্টগুলো একটু সুন্দর করে মনে রাখতে হবে। সো আমরা যেটা পড়ছিলাম, আমরা এমসিকিউ গুলা মোটামুটি সলভ করে ফেললাম, আমরা সবগুলা বিষয়গুলা নিয়ে মোটামুটি পড়ে ফেলছি। তো এখানে আসলে প্রথমে যেটা বলছিলাম, মেক্সিকো আর যুক্তরাষ্ট্র এই যে বিভক্তকারী যে সীমানা, এটাকে কিন্তু বলা হয়েছে সনোরা লাইন, এটা একটু মনে রাখতে হবে, সনোরা লাইন বলা হয় এটাকে। এবং আমাদের আসলে যেটা আছে যে এই যে লাস্টে যে 6 নম্বরটা ছিল সুয়েজ কাল, এটা আমি নিজেও একটু কনফিউজ ছিলাম, কারণ এখানে 4টা অপশনের মধ্যে আসলে ওই অপশনটা নাই। আমি নিজেও বুঝতেছিলাম যে ভূমধ্য সাগর এবং সেই সাথে সাথে লোহিত সাগর, দুইটা কিন্তু কোথাও কিন্তু আসলে সেই ধরনের অপশন নাই, যার কারণে আসলে আমি বলতেছি না এটা কিছু। তো ভূমধ্য সাগর এবং লোহিত সাগর, এই দুইটা সাগরকে আছে সংযুক্ত করছে
সুয়েজ কাল। কারণ হচ্ছে ভূমধ্যসাগর আছে ইউরোপের, আর লোহিত সাগর কি ওই যে বলছিলাম আমরা, লোহিত সাগর হচ্ছে আমাদের আছে এশিয়া। এই দুইটা আফ্রিকাকে যে দুইটা মহাসাগর আছে বিভক্ত করছে, একদিকে আছে ভূমধ্য, যেটা হচ্ছে ভূমধ্য সাগরটা হচ্ছে ইউরোপ থেকে বিভক্ত করছে, আর আছে লোহিত সাগর, সেটা বিভক্ত করছে হচ্ছে এশিয়া থেকে। সো যেহেতু দুইটা সাগর বিভক্ত করছে, এই দুইটা সাগরকে সংযুক্ত করছে আছে সুয়েজ কাল। এটা একটু মনে রাখতে হবে। এটা হচ্ছে আফ্রিকাতে অবস্থিত, সুয়েজ কাল মিশরের ভিতর দিয়ে গেছে। এছাড়া আমাদের বাকি যেগুলা বলছে তোমাদের সবগুলা মোটামুটি সবকিছু মোটামুটি তোমরা আশা করি যে বুঝতে পারছো। আমরা মোটামুটি এমসিকিউ প্র্যাকটিস করলাম। এছাড়া আমরা পুরো যে বিশ্ব পরিচিতি সেটাকে দুইটা পার্টে করে আমরা শেষ করছি। সো ফার্স্ট পার্টে আমরা এশিয়া মহাদেশ সম্পর্কে জানছিলাম, আজকে সেকেন্ড পার্টে আমরা বাকি যে 7টা মহাদেশের মধ্যে বাকি যে 6টা মহাদেশটাকে সেগুলো সম্পর্কে জানলাম। কিভাবে প্রশ্ন আসতে পারে, কিভাবে আপনারা ভুল করবেন, কিভাবে আন্ডা খাবেন, প্রত্যেকটা জিনিস সম্পর্কে কিন্তু আলোচনা করা হয়েছে। সো সবাই সুন্দর করে এগুলা পড়লে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন এবং সুন্দরভাবে পড়ে ফেলবেন। তো সবাইকে আবারও শুভেচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ মেরিবির আজকের ক্লাসটা করার জন্য। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।